সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদপত্র সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদ নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান এবং আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন সোহরাব হাসান, সম্পাদক চর্চা। সোহরাব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, শুভ সকাল আপনাকে। দর্শক, মূল আলোচনা যাবার আগে আজকের সংবাদপত্রগুলোর শীর্ষ সংবাদ আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথম আলো, ঢাকায় অপরাধ থামছে না, নিয়ন্ত্রণে গতি নেই। অঙ্গীকার পূরণ করতে যুক্তরাষ্ট্রকে চাপে রাখবে ইরান। শেষ হলো 22 লাখ ক্ষুদে ফুটবলারের উৎসব। প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ, বালক বিভাগে চ্যাম্পিয়ন বরিশালের বাকেরগঞ্জের দরিয়াল মিয়া প্রাথমিক বিদ্যালয় ও বালিকা বিভাগে চ্যাম্পিয়ন পাবনার সাথেয়ার জলগাছা ইউনাইটেড প্রাথমিক বিদ্যালয়। আমার দেশ, হাসিনার চুক্তি নিয়ে বিপাকে সরকার। জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের বৈঠক 26 জুন। প্রথম রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী আজ মালয়েশিয়া যাচ্ছেন। খেলাপি দেখানো যাচ্ছে না 1,82,000 কোটি টাকা। মাফিয়া পার্টি আওয়ামী লীগ সম্পর্কে পুলিশ সতর্ক, সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী। ফ্যামিলি কার্ডে অনিয়ম চলছে, শুদ্ধি অভিযান। দৈনিক ইত্তেফাক, অতীতে এত শিশুর মৃত্যু দেখেনি বাংলাদেশ। হাম ও উপসর্গে এ পর্যন্ত প্রাণ গেছে 677 শিশুর, আক্রান্ত লাখের বেশি। প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাচ্ছেন আজ। চীন সফরে সই হতে পারে 15 থেকে 17টি চুক্তি। হরমুজ প্রণালী ফের বন্ধ ঘোষণা করল ক্ষুব্ধ ইরান। বেনজিরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে, স্বরাষ্ট্রমন্ত্রী। সমকাল, পররাষ্ট্রনীতির প্রথম পরীক্ষা, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর। অনুকূল পরিবেশ হলে ভারত যাবেন প্রধানমন্ত্রী, মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা। উন্নয়ন থেকে বাণিজ্য, সব ক্ষেত্রে চীন গুরুত্বপূর্ণ। বেনজিরকে দেশে ফেরানোর প্রক্রিয়া এগিয়ে চলছে, ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী। যুগান্তর, জল্পনা থাকলেও বাস্তবতা ভিন্ন, শেখ হাসিনার ফিরে আসা। আইন শৃঙ্খলা পরিস্থিতি বেসামাল, জনমনে প্রশ্ন। ফের হরমুজ বন্ধ করে দিয়েছে ইরান। 17 চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের আশা। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া চীন সফর শুরু। মানবজমিন, প্রধানমন্ত্রী চীন সফরে তিস্তা মহাপরিকল্পনায় জোর। মালয়েশিয়া যাচ্ছেন আজ, শ্রম বাণিজ্য ঘিরে প্রত্যাশা। স্থানীয় নির্বাচনের দ্বৈত কৌশলে জামাত এনসিপি। একের পর এক খুন, ছিনতাই, জনমনে আতঙ্ক। কালের কণ্ঠ, চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতা নেওয়ার প্রস্তুতি, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর। অনেক প্রত্যাশা প্রথম সফর, চীন সফর কোনো পক্ষ বেছে নেওয়ার বার্তা নয়। হাসিনা সংশ্লিষ্টদের জব্দ সম্পদের 80% দুদকের নিয়ন্ত্রণের বাইরে। আবার হরমুজ প্রণালী বন্ধ। আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে, খুলনার জামাত আমির। কালবেলা, শিক্ষক কর্মচারী নিয়োগ পদোন্নতি ঝুলছে মামলায়। বেনজিরকে ফেরানোর প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী। মালয়েশিয়ার শ্রমবাজারের দুয়ার খুলতে হবে, আরও আলোচনা। দৈনিক ইনকিলাব, শাহে আলমে তোলপাড়। ভারত রামরাজ্য প্রতিমন্ত্রী নামরাজ্য কায়েম করছে। শ্রমবাজার, বাণিজ্য ও বিনিয়োগে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের প্রত্যাশা, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের সাথে 15 থেকে 17টি সমঝোতা স্মারক বা চুক্তি সই হতে পারে। আজ মালয়েশিয়া যাচ্ছে, মালয়েশিয়া হয়ে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ প্রতিদিন, চলে গেলেন ক্রীড়াঙ্গনের কিংবদন্তি। ভূ রাজনীতিতে নতুন সমীকরণ, প্রধানমন্ত্রী আজ প্রথম জোড়া বিদেশ সফরে যাচ্ছেন। কাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও শুক্রবার চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক। মালয়েশিয়া সফরে কর্মী নিতে অনুরোধ করা হবে। চীন সফরে 17 চুক্তি, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা। দেশ রূপান্তর, মালয়েশিয়া ও চীনকে কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী? দুই দেশ
সফরে আজ ঢাকা ছাড়ছেন। খালে পুকুর চুরির আয়োজন, ডাঙ্গি খাল পুনর্খনন প্রকল্প। বেনজিরকে ফেরাতে পাঠানো হয়েছে নথি, স্বরাষ্ট্রমন্ত্রী। নয়া দিগন্ত, মালয়েশিয়ার সিন্ডিকেট মামলায় নতুন মোড়। শান্তি চুক্তি নস্যাতে তৎপর নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের সতর্কবার্তা। প্রধানমন্ত্রী চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা আলোচনা হবে। আরেকটি অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নিন ডাক্তার শফিক। খুলনায় 11 দলের বিভাগীয় সমাবেশ। বণিক বার্তা, মালয়েশিয়া ও চীনে 6 দিনের সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। ঢাকা ও বেজিংয়ের মধ্যে 15 থেকে 17টি চুক্তি স্বাক্ষর হতে পারে, পররাষ্ট্র সচিব। দ্য ডেইলি স্টার, হরমুজ ক্লোজেস এগেন অ্যাজ ডজেন্স কিল্ড ইন লেবানন। নিউএস, তিস্তা প্রজেক্ট, পদ্মা ব্যারেজ হাই অন এজেন্ডা। ডেইলি অবজারভার, ঢাকা বেজিং লাইকলি টু সাইন 15 to 17 ইনস্ট্রুমেন্টস, 13 মোস টু ডিলস। দর্শক, এতক্ষণ শুনছিলেন আজকের সংবাদগুলোর শীর্ষ সংবাদ। এখন আমরা যাব মূল আলোচনায়। সোহরাব ভাই, আপনি দেখছেন যে প্রধানমন্ত্রী আজকে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন মালয়েশিয়া, তারপর চীন সফর। মূলত এটা ঘিরে আজকে পত্রপত্রিকা জুড়ে যে আলোচনা সেই তা রয়েছে, তা আমরা সেটা দিয়ে আজকে শুরু করতে চাই। বিএনপি সরকার এবারের মেয়াদে ক্ষমতা আসার পর প্রধানমন্ত্রীর অনেকগুলো দেশেই আমন্ত্রণ ছিল, বিশেষ করে আপনার ইন্ডিয়া, ভারত, এবং আপনি দেখছেন আজকে অনেকে নিউজও করেছেন যে প্রধানমন্ত্রী কেন তাহলে মালয়েশিয়া যাচ্ছেন, এটা ঘিরে। না, বিএনপি সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রীটি প্রথম আনুষ্ঠানিক সফর, প্রধানমন্ত্রী প্রথম সফরই আনুষ্ঠানিক আগে যাননি। পররাষ্ট্রমন্ত্রী বেশ কয়েকটি দেশে গেছেন, ভারত, চীন, রাশিয়া। এই সফরটি সোজা কথা যে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক তো দীর্ঘদিনের, এবং চীনের সম্পর্ক কিন্তু শুরু হয়। আমরা একটু মালয়েশিয়া নিয়ে শুরুটা করি, কারণ আচ্ছা, মালয়েশিয়া তো আমাদের শ্রম বাজার, অন্যতম বড় শ্রম বাজার, এবং মালয়েশিয়া গত দেড় দশকে এই শ্রম বাজার খোলে, আবার বন্ধ হয়, আবার খোলে, আবার বন্ধ হয়। এবং এটার জন্যে এর পিছনে বাংলাদেশে যেমন একটা সিন্ডিকেট কাজ করেছে, আবার মালয়েশিয়ায় সিন্ডিকেট আছে, যে কারণে বারবার অনিয়ম দুর্নীতির কারণে শ্রমিক নেওয়া বন্ধ করেছিল। সর্বশেষ 2022 সালে সম্ভবত যে মালয়েশিয়া বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার কথা ছিল, এবং নিয়েছেও অনেক, কিন্তু বেশ কয়েক হাজার, 18,000 সম্ভবত, তারা টাকা পয়সা জমা দিয়েও যেতে পারেননি। এবং আমরা অন্তর্বর্তী সরকারের সময় খুব উদ্যোগ নেওয়া হয়েছিল যে এমনকি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এখানে এসেছিলেন, আমাদের সাবেক প্রধান উপদেষ্টাও তিনিও চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু জট খোলেনি। এখন আমাদের প্রথম কথা হচ্ছে যে জট খোলা, ওই 18,000 শ্রমিক যাতে যেতে পারে, তাদের টাকা পয়সা, এবং কারা এই জন্য দায়ী, তাদের মানে যেসব অনিয়ম হয়েছে, আর জনশক্তি রপ্তানির তখন যারা প্রভাবশালী ব্যক্তিবর্গ ছিলেন, প্রভাবশালী, তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা এই শ্রমিকদের কাছ থেকে অনেক বেশি টাকা নিয়েছেন, এবং সরকারি যে নিয়ম ছিল তার থেকে অনেক বেশি। সুতরাং সেটি এটা চিহ্নিত করা, গত পাঁচ বছরেও এই মামলার কোনো অগ্রগতি নেই। তৃতীয় হচ্ছে যে নতুন শ্রমিক নেওয়া, অর্থাৎ মালয়েশিয়ার তো বাংলাদেশি শ্রমিকের চাহিদা আছে, সেই চাহিদা আমরা কোথায় কোথায় পূরণ করতে পারি। আর বাংলাদেশি বেশ কিছু শ্রমিক কিন্তু সেখানকার কারাগারে আছেন, মামলার হয়রানির শিকার হয়েছেন, তাদের সেই মামলা ও হয়রানি থেকে মুক্ত করা। এবং আমরা অন্তর্বর্তী সরকারের সময় দেখেছি বেশ কিছু বাংলাদেশি শ্রমিক জঙ্গি তৎপরতার সাথে জড়িত থাকার অভিযোগেও কিছু ফেরত দিয়েছে, এবং কিছু সেখানকার কারাগারে আছে। তাদের একটা মানবিক কারণেই তাদের মুক্ত করা, যারা সেখানে আটক আছে। তৃতীয় হচ্ছে যে নতুন শ্রমিক পাঠানোর বিষয়টি, সেটা যে চূড়ান্ত হয়। মালয়েশিয়ার সাথে আমাদের একই সঙ্গে বাণিজ্য চুক্তি আছে, বাণিজ্য সেখান থেকে আমরা যেসব পণ্য আনি সেক্ষেত্রে
নতুন কোনো সুবিধা পেতে পারি কিনা। আর দ্বিতীয়ত হচ্ছে যে বিনিয়োগ। মালয়েশিয়া তো অপেক্ষাকৃত ধনী দেশ, আর সেখানকার বিনিয়োগ আমরা আকৃষ্ট করতে পারি। এরপর প্রধানমন্ত্রী চীন সফরে যাবে। আসলে এখানে সৌরভ ভাই, আপনি যে বিনিয়োগের কথা বললেন, চীনও তো অনেক বড় ধনী দেশ, চীনেরটা তো কিন্তু সবকিছু ছাপিয়ে এই যে মালয়েশিয়া আমাদের প্রধানমন্ত্রী যাচ্ছেন এবং তার যে প্রথম সফর, অবশ্যই আমাদের যে শ্রমবাজার সেটার নতুন দ্বার উন্মোচন হবে, কিংবা সেটা যে জটলা সেটা মানে এই সফরের মধ্য দিয়ে সেসব আমরা প্রত্যাশা। তারপরও কথা থেকেই যা, কেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াকে বেছে নিলেন? এটার মধ্যে ভূ রাজনীতি বলে একটা বিষয় আছে। হ্যাঁ, ভূ রাজনীতিতে একটা কৌশল এবং সব পক্ষকে এক ধরনের সব পক্ষকে সন্তুষ্ট করার একটা চেষ্টা থাকে। আর বাংলাদেশের মতো দেশ যেখানে আমরা ব্যবসা কৌশল বলতে নিউট্রালি থাকার যে অন্যান্য দেশে না, এখানে একটা হচ্ছে যে নিরপেক্ষ মানে কি, আমরা কোনো পক্ষে যাব না, আমরা পক্ষপাত দেখাবো না বা পক্ষপাত চাইবো না। আর যেহেতু আমাদের যেসব ক্ষেত্রে যেসব দেশের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগের সম্পর্কটা জোরদার বা বিনিয়োগ আমাদের প্রয়োজন, সোজা কথা প্রধানমন্ত্রীর চীন যাওয়ার একটা বড় কারণ হচ্ছে আমাদের টাকা দরকার। আমাদের এখন যে ভঙ্গুর অর্থনীতি যে অবস্থা, আমরা জানি যে কোনো একটা রাষ্ট্রকে আগে দাঁড়াইতে হলে অর্থনীতির উপর বেস করে দাঁড়াইতে হয়। সেটা কি প্রধানমন্ত্রী গুরুত্ব দিলেন যে এই যে অর্থনৈতিক যে স্বনির্ভরতা কিংবা বিনিয়োগের যে জায়গাটা, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী মালয়েশিয়াকে বেছে নিলেন? না, সেটা তো দিলেনই, কিন্তু এর মধ্যে আরেকটি আছে যে আমরা যুক্তরাষ্ট্রের সাথে আমরা চুক্তি করেছি এবং সেই চুক্তি নিয়ে তো বিতর্ক আছে। যুক্তরাষ্ট্র তো চায় যে বাংলাদেশের এই বর্তমান যে যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত, তিনি আসার আগে সেখানকার শুনানিতে, মার্কিন কংগ্রেসের শুনানিতে কিন্তু বলেছেন যে বাংলাদেশে যাতে চীনের প্রভাব কমে সেই চেষ্টা তিনি চালাবেন। অর্থাৎ সেখানে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করবেন। চুক্তিটা যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তির মূল লক্ষ্য হচ্ছে মার্কিন স্বার্থ রক্ষা। এখন এই যে মালয়েশিয়া যে কোনো একটা পত্রিকার শিরোনামও করেছে যে কেন তিনি মালয়েশিয়া এবং চীনকে আগে বেছে নিলেন, এই যে মালয়েশিয়া আগে যাওয়া, এর মধ্যে একটা কূটনীতি তো আছেই, একটা কৌশল আছে যে প্রথম সফরটি চীনের হয়নি। সৌরভ ভাই, যদিও একই গভর্নমেন্টের যে প্রধান ছিলেন ডক্টর ইউনূস, তিনিও কিন্তু তার যে প্রথম সফরটা মালয়েশিয়াতে, এবং সেখানে বেশ কিছু চুক্তি ছিল। সেই চুক্তির কার্যকারিতা কি, সেই চুক্তির বাস্তবায়ন কতটা, সেটা তো দেখতে চাইবে। ওই সময় তো বলা হয়েছিল যে এই যে শ্রমিকরা যেতে পারেনি তাদের যাওয়ার ব্যবস্থা করবে, কিন্তু হয়নি। রাষ্ট্র কিন্তু ব্যক্তিগত বা সদিচ্ছার উপর নির্ভর করে না, ব্যক্তিগত ভাবমূর্তির উপর নির্ভর করে না, এটা পারস্পরিক স্বার্থ এবং আমরা কতটা তার সেই আমাদের পক্ষের যে যুক্তিটা তুলে ধরতে পারি, তাদেরকে আশ্বস্ত করতে পারি। এবং একই সঙ্গে বিনিয়োগ ব্যবসা বাণিজ্য দুই ক্ষেত্রেই কিন্তু এখানকার পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, ব্যবসা বাণিজ্য পরিবেশ, অবকাঠামোগত সুবিধা, রাজনৈতিক স্থিতিশীলতা, সবটাই দেখতে চাইবে। এটা ঠিক যে নির্বাচনের পর তো আমরা আশা করি যে রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। এই বাজেট অধিবেশন চলছে এবং সেখানেও সরকারি দল বিরোধী দলের একটা সক্রিয় ভূমিকা আছে। চীনের কাছে অবশ্যই আমাদের প্রত্যাশা যে আমাদের এক হচ্ছে চলমান প্রকল্পগুলো সেটা যাতে তার কার্যক্রম অব্যাহত থাকে এবং নতুন প্রকল্প, আপনি দেখেছেন কোথাও কোথাও শিরোনাম করেছে 10-12-14-15টি চুক্তি বা সমঝোতা স্মারক হওয়ার কথা, 17টি কথা, 17টি সমঝোতা স্মারক সই হওয়া মানে কিন্তু এটা হচ্ছে প্রাথমিক ঐকমত্য প্রকাশ। আসল চীন সফরে একটা বড় আলোচনার বিষয় হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, সেখানে চীন সহায়তা করবে কিনা। চীন প্রকাশ্যে বলেছে সহায়তা করবে, কিন্তু এটার একটা কারিগরি দিক আছে, সম্ভবতা যাচাইয়ের বিষয় আছে। আর ভারত এই প্রকল্পকে কিভাবে নেবে, ভারত পানি দিচ্ছে না বলে আমরা পানি আমরা রিজার্ভার করে এখানে পানি সংরক্ষণের উদ্যোগ নিয়েছি বা উদ্যোগ নেওয়া হবে, কিন্তু তারপরও
যেহেতু অভিন্ন নদী, সেখানে পানির ভারতের সহযোগিতা অন্তত অসহযোগিতা করবে না এই অঙ্গীকার থাকতে হবে। আর সেটি পদ্মা ব্যারেজের ক্ষেত্রে এবং তিস্তা মহাপরিকল্পনার ক্ষেত্রে, দুই ক্ষেত্রেই। আর পরিবেশগত ঝুঁকির বিষয়টি দেখতে হবে, কারণ একসময় কিন্তু বড় বড় প্রকল্পটাই মনে করা হতো যে অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি, কিন্তু এখন কিন্তু সব দেশই সেই বড় প্রকল্প থেকে ছোট ছোট প্রকল্পে চলে গেছে, বিশেষ করে চীনের মতো দেশ। তা আমরা আশা করি যে এটি একটা হচ্ছে কারিগরি দিক, একটা রাজনৈতিক দিক। কারিগরি দিকটা এখানে রাজনৈতিক প্রভাব থাকার কোনো সুযোগ নেই, বা যদি সেই প্রভাব রাখার চেষ্টা করা হয় তাহলে কিন্তু সেটা হিতে বিপরীত হতে পারে। আর যেটি রাজনৈতিক বিষয়, সেখানে অবশ্যই আমরা চীনের সাথে বন্ধুত্ব চাই, আমরা ভারতের সাথে বন্ধুত্ব চাই, যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্ব চাই, আমরা পৃথিবীর সব দেশের সাথে বন্ধুত্ব চাই। আমাদের পররাষ্ট্র নীতির তো একটা অন্যতম মন্ত্র হচ্ছে যে কারোর সাথে অবশ্যই আমরা বন্ধুত্ব চাই। সৌরভ ভাই, একটা প্রশ্ন আপনি নিজে এখানে তুললেন, সেটা হচ্ছে ভারত কিভাবে নিবে। আমি যেতাম আর কি এই কথায়, যেহেতু ভারতের আমন্ত্রণও ছিল এবং ভারতের সাথে আমাদের বর্তমান যে সম্পর্ক, বিশেষ করে 5 আগস্টের পর থেকে সম্পর্ক যে বৈরিতা আমরা দেখে আসছি, এবং আজকে পর্যন্ত এসে সেই জায়গাটা থেকে যদি আপনার কাছে আমি জানতে চাই যে প্রধানমন্ত্রীর যে মালয়েশিয়া সফর, অর্থাৎ দিল্লিকে পাশ কাটিয়ে প্রধানমন্ত্রী যাওয়া, সেটা দিল্লি আসলে কিভাবে দেখবেন? দিল্লিকে পাশ কাটিয়ে এটা বলা ঠিক হবে না, কারণ বাংলাদেশের পররাষ্ট্রনীতি তার প্রয়োজন, তার স্বার্থের বিষয়টি অগ্রাধিকার পাবে। আর সেক্ষেত্রে চীনের কাছ থেকে আমরা যে সহযোগিতা পাবো, বিশেষ করে উন্নয়ন সহযোগিতা, দিল্লির নজরটা আসলে কিরকম থাকবে যদি না, দিল্লি তো আমরা তো ভেবেছিলাম, দিল্লির পক্ষ থেকেও বলা হয়েছিল যে নির্বাচিত সরকারের সাথে তারা সম্পর্ক উন্নয়ন করতে চায় আর নতুন করে তারা কর্মসম্পর্ক তৈরি করতে চান, কিন্তু বেশ কিছু সমস্যা কিন্তু তৈরি হয়েছে ইতিমধ্যে। আমাদের যে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গিয়েছিলেন ডক্টর জাহিদুর রহমান, সেখানে তিনি একটা বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়েছেন এবং ফেরত এসেছেন। তো একটি দেশে আনুষ্ঠানিক সফর, মানে তাদের আমন্ত্রণে সফরে যে বিমানবন্দর থেকে ফিরে আসা, এটা কিন্তু একটি খুব স্বাভাবিক ঘটনা, অস্বাভাবিক দুই দেশের জন্য সেটা খুব একটা। দুই দেশের জন্য। দ্বিতীয় হচ্ছে যে সম্প্রতি পুশ ইন পুশ ব্যাক, এখন এই যে পুশ ব্যাক, এবং কালকে আপনি দেখছেন যে সীমান্তে যে উত্তেজনা সেটা ছড়িয়েছে পুশিনকে ঘিরে। হ্যাঁ, তবে এটা ওই মাত্রায় না যেটা নিয়ে শঙ্কিত হওয়ার কারণ আছে। এটি হচ্ছে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ, মানে ভারতের পক্ষ থেকে। এখন সেটি আমাদের কূটনৈতিকভাবেই আলোচনার মাধ্যমেই কিন্তু এটা সমাধান করতে হবে। প্রতিবেশীকে আমরা যেমন বাদ দিতে পারবো না, ভারতও নিশ্চয়ই বাংলাদেশকে বাদ দিতে পারবে না। এবং দুই দেশের জনগণের স্বার্থে, জনগণের কল্যাণে যেটি করা প্রয়োজন সেটাই করবে আশা করি। আর একই সঙ্গে আপনার যে ভারতের সাথে যে অমীমাংসিত বিষয়গুলো আছে, সেটি কাঁটাতারে বেড়া হোক, আর আপনি তিস্তার পানি বন্টন হোক বা অন্যান্য নদীর পানি বন্টন, এবছর গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বরে। আর নতুন যদি চুক্তি না হয়, অন্তত এই চুক্তির ধারাবাহিকতা যদি না থাকে, তখন কিন্তু আমরা আবার বিপদে পড়ব। তো সবটা মিলে এক ধরনের আমরা চীনের সাথে সম্পর্ক যেমন চাই, আর ভারতের সাথে অমীমাংসিত যে সমস্যাগুলো, এর সমাধানও চাই। আর সেক্ষেত্রে ভারতের সাথে আলোচনা করতে হতে পারে, যেমন পররাষ্ট্র উপদেষ্টা বললেন যে আমরা যখন মনে করব যে যেখানে যাওয়াটা আমাদের প্রয়োজন, সেটা প্রধানমন্ত্রী যাওয়া প্রয়োজন, সেটা যাবে। তা আমার স্বাভাবিকভাবে কূটনৈতিক যে বিচার বিশ্লেষণ, যে প্রথমে তিনি চীন যাননি, কিন্তু তিনি মালয়েশিয়া গেছেন, মালয়েশিয়া থেকে চীন গেছেন। এটাও বাংলাদেশ কূটনীতির যে একটা কৌশল। আবার ভারতে কখন যাবে সেটাও এভাবেই নির্ধারিত হবে। এবং প্রধানমন্ত্রী তো সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যাবেন, এবং এবারের অধিবেশন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, এই কারণে যে এই অধিবেশনের সভাপতি হচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, অর্থাৎ বাংলাদেশের সভাপতি। এটা একটি গুরুত্বপূর্ণ। এখন বাংলাদেশে চীন সফরে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেটি খুবই আমরা গত 7-8 প্রায় 10 বছর ধরে একটি যে সমস্যার সম্মুখীন, সেটা হচ্ছে রোহিঙ্গা শরণার্থী। এবং তারা কিন্তু রোহিঙ্গা শরণার্থী আসছে, মানে এটা না যে আমরা ফেরত পাঠাতে পারছি, বরং তাদের সংখ্যা আরও বাড়ছে। অন্তর্বর্তী সরকারের সময় প্রায় 1 লাখের বেশি রোহিঙ্গা এসেছে। এবং বলা হয় যে
মিয়ানমারের সাথে, মিয়ানমারেও একটি নির্বাচন হয়েছে, তথাকথিত নির্বাচন, এবং যিনি সামরিক জান্তা ছিলেন তিনিই এখন প্রেসিডেন্ট। এবং এই দেশটির উপর ভারত এবং চীনের যে প্রভাব আছে, এখন সবচেয়ে বেশি চীনের প্রভাব। তা চীন যদি তার সদিচ্ছা ব্যবহার করতে পারে যে রোহিঙ্গাদের ফেরত নেয়ার ব্যাপারে, আমরা আশা করি প্রধানমন্ত্রীর আলোচনা, চীনের সাথে আলোচনায় এই সফরে গুরুত্ব পাবে সেই বিষয়টি, আমরা আশা করি সেই বিষয়টা গুরুত্ব পাবে। আপনি সৌরভ ভাই, যেটা আপনি নিজেই ভারতের সঙ্গে চুক্তির কিছু বিষয় আপনি নিয়ে আসলেন, সেটা আমার দেশের একটা সংবাদ, সেটা নিয়ে আমি বলি যে হাসিনা চুক্তি নিয়ে বিপাকের সরকার, অর্থাৎ ভারত সীমান্তে কাটাতারে যে বেড়া, সেখানে 4156 কিলোমিটার সীমান্তের 3271 কিলোমিটার এলাকাতে অবৈধভাবে কাটাতারে বেড়া নির্মাণের কাজ শেষ ভারতের। এবং বিষয়টি নিয়ে ইউনূস সরকার সেটা তারা চিঠি দিয়েছেন, সেই চিঠির কোনো জবাব দেয়নি। এখন নতুন সরকার এসে সেই বিষয়টা নিয়ে অবশ্যই আলোচনায় যাবেন এবং সেটার সমাধানের বিষয়ে আগাবেন বলে প্রত্যাশা অনেকের। কিন্তু আমি আপনার কাছে জানতে চাই, সেটা এখন এই যে আমাদের যে প্রধানমন্ত্রী, তিনি সেটাকে কীভাবে আসলে হ্যান্ডেল করবেন? কারণ প্রধানমন্ত্রী তো না, এই সরকার বাংলাদেশে প্রথমত হচ্ছে যে সরকারি চুক্তি করুক বা সমঝোতার স্মারক সই করুক অথবা চুক্তি না করুক, সেটা তো বাংলাদেশের পক্ষেই করা। এখন সেখানে যদি আমাদের স্বার্থ হানি হয়, সেটি দেখার বিষয়, সেটি পুনর্বিবেচনার বিষয়। সেটি আপনি এখানে ভারতের চুক্তি নিয়ে যেমন কথা বলা হচ্ছে, তেমনি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়েও কিন্তু বলা হচ্ছে। সব চুক্তি পর্যালোচনা করা যেতে পারে, সংশোধন করা যেতে পারে, আর সেটাও কিন্তু কূটনৈতিকভাবে করতে হবে। আর এটি যে এই চুক্তির যদি কোনো দুর্বলতা থেকে থাকে, কোনো ত্রুটি থেকে থাকে, সেই ত্রুটির সমাধান কিভাবে হবে? আমরা যুদ্ধাবস্থা তৈরি করে তো হবে না। এবং আমরা চাই সীমান্তে শান্তি ফিরে আসুক এবং ভারত যে পুশ ব্যাক করছে এটি বন্ধ হোক। তারপর যদি সেখানে বাংলাদেশের কাগজপত্র ছাড়া বাংলাদেশের কোনো নাগরিক ভারতের থেকে থাকে, তার ফেরত পাঠানোর আইনি পথ আছে। কূটনৈতিকভাবে সেটি সমাধান করতে হবে। আর গায়ের জোরে এটা করা যাবে না, করা উচিত নয়। এবং ভারতও বলছে যে তারা নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহী, কিন্তু তাদের পক্ষ থেকে তার কোনো লক্ষণ দেখছি না। যদিও একজন খুবই দক্ষ রাজনীতিককে এখানে হাই কমিশনার হিসেবে পাঠানো হয়েছে, কিন্তু তার বক্তব্য নিয়েও বেশ বিতর্ক তৈরি হলো। তারপর আমরা মনে করি যে এর একটি শান্তিপূর্ণ এবং শান্তিপূর্ণ সমাধান হবে। কারণ এর কোনো বিকল্প নেই। কারণ এই অমীমাংসিত বিষয়গুলো সমাধান না হলে একটা অস্বস্তিকর পরিস্থিতি থাকবে দ্বিপক্ষীয় সম্পর্কে, এবং তখন প্রধানমন্ত্রীর সফর যদি প্রধানমন্ত্রী চান, তাও হয়তো সেটা বিলম্বিত হবে অথবা সফর করতে পারবেন না। এবারে আমরা একটু রাজনীতিতে ফিরতে চাই। সৌরভ ভাই, আপনি দেখেছেন যে গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন মাফিয়া পার্টি আওয়ামী লীগ সম্পর্কে পুলিশ সতর্ক, এবং ঝটিকা মিছিল হচ্ছে, সেখান থেকে ককটেল বিস্ফোরণও হচ্ছে। এবং আমি একটু সেই জায়গাটা, সেই যুগান্তর যে সংবাদটা, শেখ হাসিনার ফিরে আসা জল্পনা থাকলো, বাস্তবতা ভিন্ন। সেখানে বিশ্লেষকদের মতামত রয়েছে, যার মুজিবুল ইসলাম সেলিম তিনি বলেছেন এই প্রসঙ্গ বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন নয়। মাহমুদুর রহমান মান্না বলছেন দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হওয়ার সম্ভাবনা খুবই সীমিত। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল রকুনউদ্দিন বলেছেন দেশে ফিরলে শেখ হাসিনাকে আইনের মুখোমুখি হতে হবে। আলতাফ পারভেজ তিনি বলেছেন বড় সমস্যা 15 বছরের শাসনামল নিয়ে জবাবদিহি করা। আসলে শেখ হাসিনা বা আওয়ামী লীগ ফিরে আসা, এই যে ইদানিং যে বিষয়টা নিয়ে বারবার আলোচনা হচ্ছে, এর আসলে মজাদারটা কি? না, ফিরে আসা একটা হচ্ছে যে শেখ হাসিনা তো ফিরে আসার বিষয় না, বা ব্যক্তির ফিরে আসার বিষয় না। তিনি একটি দলের প্রধান, তার বিরুদ্ধে বহু মামলা আছে, একটি মামলায় রায়ও হয়েছে। এখন তিনি আসলে এটা আইনের মুখোমুখি হতে হবে, এটা তো নিশ্চিত। এখন এই যে আওয়ামী লীগের পক্ষ থেকে যে বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, এবং এই কারণে 23শে জুনকে সামনে রেখে কিন্তু সরকার সতর্কতাও জারি করেছে, সব পুলিশ সদর দপ্তরও জারি করেছে। এখন এটা তো শুধু আইন শৃঙ্খলার জনিত সমস্যা না, এটা রাজনৈতিক সমস্যা। রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে। সেটি এখন হবে না 2 বছর পর হবে, সেটি পরের প্রশ্ন। প্রথম হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এমন কিছু নিশ্চয়ই সরকার সেটা অনুমোদন করবে না, বা এমন কিছু
পরিস্থিতি তৈরি হোক সেটা চাইবে না, এবং সেই কারণেই সতর্কতা জারি করেছে। আর এটা না যে সাবেক প্রধানমন্ত্রী তিনি সীমান্ত দিয়ে চলে আসলেন এবং সেটি বাংলাদেশ সরকার কোনো এখন যে সরকার আছে তারা কোনো পদক্ষেপ নিল না, তা তো না। যেটি রাজনৈতিক প্রশ্নের তিনি আদালতে এটা আপিল করতে পারতেন, কিন্তু আপিলের সময় চলে গেছে। কিন্তু ওই যে মামলায় তার মৃত্যুদণ্ড হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর, সেই মামলাটি কিন্তু আবার উচ্চ আদালতে দুই পক্ষই আপিল করেছেন। সেই আপিলের রায় কি হবে সেটা আমরা জানি না। তো সবটা মিলে এটা রাজনৈতিক প্রশ্ন, রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। অতীতেও বাংলাদেশে এই ধরনের রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে। আশা করি এবারেও সেই রাজনৈতিকভাবেই সমাধান হবে। এটা আইন শৃঙ্খলা বা বল প্রয়োগে এটা সমাধান নয়। কালকে খুলনাতে বিরোধী দলীয় নেতা এবং জামাত আমির তিনি বলেছেন আরেকটি অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নিন। কত আর বিপ্লব করবে বাংলাদেশ? তো 55 এরকম কথা অসমাপ্ত বিপ্লব সমাপ্ত করা, তারপর পরবর্তীকালে আমরা দেখলাম ইসলামী বিপ্লব, পরবর্তীকালে নানা ধরনের বিপ্লব দেখলাম। এখন হঠাৎ একটি সরকার ক্ষমতায় আসছে, 4 মাসের মাথায় হঠাৎ বিপ্লবের প্রস্তুতি কেন? তো আমরা দেখি না তো যে বিরোধী দল সংসদে তাদের বক্তব্য রাখছে এবং অনেক জায়গায় তো তাদের বেশ সক্রিয় অবস্থান। এবং বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন এখনও জামাত ইসলামের নিয়ন্ত্রণে অনেকাংশে। আর এটি হচ্ছে মাঠে ময়দানে আমাদের রাজনৈতিক নেতারা বক্তৃতা দেন। তার একটা হচ্ছে দলীয় কর্মী সমর্থকদের উজ্জীবিত রাখা, তা সেটা একটি। আরেকটা হচ্ছে সরকারকে ভয় পাইয়ে দেওয়া, সরকারকে কঠোর বার্তা দেওয়া যে সরকার যেভাবে চলছে সেটা ঠিক নয়, অথবা তাদের দাবি দাওয়াগুলো পূরণ। এখন সেই দাবি দাওয়া পূরণ কি জুলাই সনদ নিয়ে একটা রাজনৈতিক প্রশ্ন আছে, আর সেটিও আমি মনে করি সংসদে আলোচনার মাধ্যমে সমাধান হবে। সরকার পক্ষ বলছিল যে এটি সংবিধান সংশোধন করে তারা সংশোধন করতে চান, এবং সেজন্য একটি কমিটিরও প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু বিরোধী দল প্রস্তাবে সাড়া দেয়নি। এবং তারা বলেছে যে সংশোধন নয়, সংস্কার করতে হবে, এবং সংস্কারটা কে করবে, কিভাবে করবে সেটাও কিন্তু সংসদেই করতে হবে। আর না হলে আরেকটি গণপরিষদের নির্বাচন করতে হবে এই সংসদ ভেঙে দিয়ে। এখন জানি না যে বিপ্লবের কোন স্তরে তারা আছেন। ধন্যবাদ সোহরাব হাসান আপনাকে বাংলাদেশে আসার জন্য। দর্শক, ফ্রন্ট পেজ আজ এ পর্যন্ত, আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।